ভাইয়া আপুরা, তোমাদের সবাইকে আজকের বায়োলজি ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা বোটানির 1 নম্বর চ্যাপ্টার অর্থাৎ কোষ এর গঠন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধান করব। তো চলো শুরু করি। তো দেখো, আমাদের ফার্স্টে যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে মানবদেহে ক্ষুদ্রতম কোষ কোনটি। তো এখানে যদি অপশনগুলোর দিকে আমরা একটু তাকাই, একটা হচ্ছে শুক্রাণু, মোটর নিউরন। তোমরা এটা নিশ্চয়ই জানো, যে নিউরন অর্থ হচ্ছে স্নায়ুকোষ, অর্থাৎ স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একককে নিউরন বা স্নায়ুকোষ বলা হয়। 3 নম্বর অপশন যেটা সেটা হচ্ছে মাইকোপ্লাজমা, এবং 4 নম্বর অপশন যেটা এটা হচ্ছে অণুচক্রিকা। তো আমরা এটা জানি যে আমাদের রক্তের যে কণিকাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অণুচক্রিকা। তো এই যে অণুচক্রিকা এটাই হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম কোষ। তো আমরা এইখান থেকে আরো কিছু ইনফরমেশন জেনে নিব। তোমাদের দেখো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমরা অবশ্যই মূল বইটা সাথে নিয়ে বসবা এবং একটা খাতা নিয়ে বসবা। এই যে আমি আরো যে অতিরিক্ত ইনফরমেশন গুলো তোমাদের বলবো, তোমরা অবশ্যই খাতায় সেটা নোট করে নিবা। তো তাইলে দেখো, মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে অণুচক্রিকা। এখন দেখো, এই যে অণুচক্রিকা এটাকে আমরা আরো কি বলতে পারি? আরো বলতে পারি হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট অর্থ হচ্ছে অণুচক্রিকা বা হচ্ছে প্লেটলেট, এটা মাথায় রাখবা। এরপরে যদি আমরা চলে আসি মানবদেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা, তাহলে এটা হচ্ছে নিউরন। মানবদেহের সবথেকে লম্বা কোষ কোনটা? এটা হচ্ছে নিউরন বা হচ্ছে স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক। তারপরে চলে আসি ক্ষুদ্রতম কোষ কোনটা। এইখানে দেখো একটা বিষয়, যদি বলে মানবদেহের ক্ষুদ্রতম কোষ তখন হচ্ছে অণুচক্রিকা, কিন্তু আমাকে মানবদেহ এটা বলে না, পুরা জীবজগতের মধ্যে যদি বলা হয় ক্ষুদ্রতম কোষ কোনটা, তখন এটার অ্যানসার হবে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটা মনে রাখবা, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, যেটার অপর নাম হচ্ছে পিপিএলও। পিপিএলও এর ফুল ফর্ম কি? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তাইলে এই যে এখানে মাইকোপ্লাজমা ছিল, এটা পুরো জীবজগতের মধ্যে ক্ষুদ্রতম কোষ। আর যদি বলা হয় জীবজগতের মধ্যে বৃহত্তম কোষ কোনটা, তাহলে এটার অ্যানসার হবে হচ্ছে উট পাখির ডিম। তাইলে এই যে দেখো, এই যে এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো কিন্তু খুব কনফিউজিং, তোমাকে খুব সতর্কতার সঙ্গে বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবার দেখো, আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেনে চলে আসি। এখানে বলা হয়েছে নিচের কোনটি মিশ্রিত পদার্থ নয়। দেখো, আমরা আগে কিছু বেসিক ইনফরমেশন জেনে আসবো, তারপরে আমরা কোশ্চেনের অপশনগুলো খেয়াল করব। দেখো, বিষয়টা হচ্ছে যে আমরা কোষের 3 ধরনের নির্জীব বস্তু দেখতে পাই। কোষস্থ নির্জীব বস্তু বা হচ্ছে জড় বস্তু যেগুলো আছে তাদেরকে আমরা হচ্ছে 3 শ্রেণীতে ভাগ করতে পারি। আমি কি বললাম? যে কোষস্থ নির্জীব বা হচ্ছে জড় বস্তু, এদেরকে আমরা 3 শ্রেণীতে ভাগ করতে পারি। এবং তোমরা এটা এভাবে মনে রাখবা, সেটা হচ্ছে বসুন। বসুনে কি হয়? বতে হচ্ছে বর্জ্য পদার্থ, দন্তের সাথে সঞ্চিত পদার্থ, আর দন্তের নতে হচ্ছে মিশ্রিত পদার্থ। তাইলে আমরা 3 ধরনের নির্জীব বস্তু দেখতে পাই। তো এই যে সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থের মধ্যে কি কি পড়ে? কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে লিপিড, এই তিনটা। বা আমরা কাপল বলতে পারি। কাপল কয়টারে? কার্বোহাইড্রেট, পতে প্রোটিন, লতে হচ্ছে লিপিড। এবার যদি আমরা চলে আসি নিঃসৃত পদার্থের মধ্যে, তো নিঃসৃত পদার্থগুলা এটা আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে, পেন, PHEN, পেন। পেনে কি হয়? পিতে হচ্ছে পিগমেন্ট বা হচ্ছে রঞ্জক পদার্থ, এইচে হলো হরমোন, ইতে হলো এনজাইম, আর এনে হচ্ছে নেকটার। ওকে, তাহলে আমরা কিভাবে মনে রাখবো? পেন, পিগমেন্ট, হরমোন, এনজাইম এবং হচ্ছে নেকটার। এবার তুমি যদি একটু অপশনগুলোর দিকে তাকাও, তোমাকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাকে বলছে মিশ্রিত পদার্থ নয় কোনটি? নয় কোনটি? তাহলে হরমোন তো নিঃসৃত পদার্থ, পিগমেন্ট নিঃসৃত পদার্থ, নেকটার নিঃসৃত পদার্থ। তাহলে নিঃসৃত পদার্থ নয় কোনটি? এটার অ্যানসার হবে হচ্ছে রেজিন। অর্থাৎ রেজিন এটা হচ্ছে একটা বর্জ্য পদার্থ। আমরা যদি ভালোভাবে সঞ্চিত পদার্থ এবং মিশ্রিত পদার্থ মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের আর বর্জ্য পদার্থ আলাদাভাবে মনে রাখার দরকার পড়তেছে না। এবার আমরা চলে আসতে পারি পরবর্তী কোশ্চেন। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি? খেয়াল করো,
আমরা জানি যে কোষ প্রাচীর এটা হলো উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। আমরা প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর দেখতে পাই না। আর কোষ প্রাচীরের প্রধান উপাদান এটা হচ্ছে সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। আর যদি বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি, তাহলে এই প্রশ্নের অ্যানসার হবে মাইসেলি। ঠিক আছে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? মাইসেলি। দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কোষ প্রাচীরের আমরা মোটামুটি তিন ধরনের গঠন পড়ি, যার মধ্যে একটা হচ্ছে ভৌত গঠন, আর একটা হচ্ছে রাসায়নিক গঠন, এবং আরেকটা হচ্ছে সূক্ষ্ম গঠন। তো এই যে প্রশ্নটা করা হয়েছে এটা কিন্তু কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন থেকে। আমরা দেখো এখন কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন থেকে আরো কিছু ইনফরমেশন জেনে নিব যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। তো দেখো আরেকটা কথা আমি বলে রাখি যে আসলে কোশ্চেন সলভ করা এটা বলতে আসলে কি বোঝায়। কোশ্চেন সলভ করা মানে হচ্ছে যে এরকম না যে তুমি জাস্ট কোশ্চেনটা পড়লা আর উত্তরটা পড়ে নিলা, এরকম না। কোশ্চেন সলভ হচ্ছে কি, যে ধরো আমাকে বলছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি, তো এই প্রশ্নের সমাধান হচ্ছে পুরা এই টপিকটাই পড়ে ফেলা, বা এই টপিকের আন্ডারে আরো যা যা গুরুত্বপূর্ণ লাইন আছে সেগুলা পড়ে ফেলা, বা বাকি অপশনগুলা কেন উত্তর হলো না সেটা অ্যানালাইসিস করা। তো তাইলে দেখো আমরা এখন কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটা পড়ে ফেলবো। বলা হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। 1000 থেকে 3000 সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেইন গঠন করে। তাহলে আমরা কি বললাম যে 1000 থেকে 3000 সেলুলোজ এরা মিলে একটা সেলুলোজ চেইন গঠন করবে। এবার 100টা সেলুলোজ চেইন মিলিতভাবে একটা ক্রিস্টালাইন মাইসেলি গঠন করবে। এই মাইসেলিকেই কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা কিন্তু পেয়ে গেছি। এরপরে খেয়াল করো 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল গঠন করে। তোমরা এটা মনে রাখবা যে মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর ফাইবার মানে হচ্ছে তন্তু। তাইলে 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল গঠন করবে, আর 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল গঠন করবে। ম্যাক্রো শব্দের অর্থ কি? ম্যাক্রো মানে হচ্ছে বড়, ফাইবার মানে হচ্ছে তন্তু। আর অনেকগুলা ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু বা ফাইবার গঠন করবে। তাহলে এই ছিলই হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। তাহলে আমরা অবশ্যই ভালোভাবে মনে রাখবো যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে মাইসেলি, এবং কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? এটা হচ্ছে সেলুলোজ। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। নিচের কোনটি ফ্লুইড মোজাইক মডেলের গাঠনিক উপাদান নয়? তোমরা এটা জানো যে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের সর্বাধিক গ্রহণযোগ্য যে মডেল সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তো ফ্লুইড মোজাইক মডেল অনুসারে আমরা কোষ ঝিল্লির কি কি গাঠনিক উপাদান দেখতে পাই? একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। বাই শব্দের অর্থ কি? বাই মানে হলো দুই, আর লেয়ার মানে হচ্ছে স্তর। ফসফোলিপিডের দুইটা স্তর। তারপর হচ্ছে মেমব্রেন প্রোটিন, এবং তোমরা জানো যে আমরা হচ্ছে তিন ধরনের প্রোটিন দেখতে পাই। একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, তারপরে হচ্ছে লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন, এবং আরেকটা কি ছিল? পেরিফেরাল প্রোটিন। তো তিন ধরনের প্রোটিন ছিল। এরপরে কি আছে? গ্লাইকোক্যালিক্স, এবং 4 নম্বর যেটা এটা হচ্ছে কোলেস্টেরল। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গ্লাইকোক্যালিক্স এটা আসলে দুইটা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং আরেকটা হচ্ছে গ্লাইকোলিপিড। ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এই দুইটাকে একত্রে হচ্ছে গ্লাইকোক্যালিক্স বলা হয়। তো তাহলে দেখো আমরা এই যে গাঠনিক উপাদানগুলা এটা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে ম্যাম কই গ্যালেন। ম্যামে কি হবে? ম্যামে হচ্ছে মেমব্রেন প্রোটিন, কইতে কি হবে? কতে হচ্ছে কোলেস্টেরল, আবার কতে হচ্ছে কার্বোহাইড্রেট শৃঙ্খল। এই যে দেখো গ্লাইকোলিপিড এটা কিভাবে গঠিত হয়? গ্লাইকোলিপিড এই যে গ্লাইকো শব্দের অর্থ মনে রাখবা হচ্ছে কার্বোহাইড্রেট, আর লিপিড মানে লিপিড, অর্থাৎ ফসফোলিপিডের সঙ্গে যখন কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয় তখন গ্লাইকোলিপিড গঠিত হয়। আবার
প্রোটিনের সঙ্গে যখন কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয় তখন হচ্ছে গ্লাইকোপ্রোটিন গঠিত হয়। এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এই দুইটাকে একত্রে গ্লাইকোক্যালিক্স বলা হয়। তাহলে দেখো গ্যালেন গয়কের কি হবে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, গ্লাইকোক্যালিক্স, আর লতে হচ্ছে লিপিড বাইলেয়ার। তাহলে দেখো আমরা যদি একটু অপশনগুলোর দিকে তাকাই যে ফ্লুইড মোজাইক মডেলের গাঠনিক উপাদান নয় কোনটি? ফসফোলিপিড বাইলেয়ার এটা গাঠনিক উপাদান, মেমব্রেন প্রোটিন এটা গাঠনিক উপাদান, মেমব্রেন লিপিড বলে কিছু নেই, ঠিক আছে? এর গাঠনিক উপাদান নয় কোনটি? মেমব্রেন লিপিড। আর কোলেস্টেরল এটা অবশ্যই কি গাঠনিক উপাদান। আমরা 5 নম্বর কোশ্চেনে চলে আসি এবার। নিচের কোনটি প্লাজমা মেমব্রেনের অবস্থার প্রকারভেদ নয়? তো প্লাজমা মেমব্রেনের অবস্থা দেখো আমরা চারটা অবস্থা দেখতে পাই, যার মধ্যে একটা হচ্ছে মাইক্রোভিলাই, তারপর হচ্ছে ডেসমোসোম, তারপর হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল এবং হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। এই যে চারটা অবস্থা এটা হচ্ছে কোষঝিল্লির বিভিন্ন অবস্থা। তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে ফুফু ম্যাড, ফুফু পাগল, ঠিক আছে? তো দেখো কিভাবে কি হয়। ফতে হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল, পতে কি পিনোসাইটিক ভেসিকল, আর ময়াকারে কি হবে মাইক্রোভিলাই, আর ডতে কি হবে ডেসমোসোম, ঠিক আছে? তাহলে এবার দেখো তুমি এবার অপশনগুলো টেস্ট করবা যে পিনোসাইটিক ভেসিকল এটা আমরা পড়লাম, ফ্যাগোসাইটিক ভেসিকল এটাও আমরা পড়ছি, ডেসমোসোম কিন্তু ফ্লাজেলা এটা কি প্লাজমা মেমব্রেনের কোনো অবস্থা না। আমরা ব্যাকটেরিয়ার গঠনে ফ্লাজেলা দেখতে পাই। এবার আমরা চলে আসতে পারি 6 নম্বর কোশ্চেনে। আধুনিক কোষবিদ্যার জনক কে? তোমরা নিশ্চয়ই জানো যে আমরা সাইটোলজি বা কোষবিদ্যা এটার জনক বলে থাকি হচ্ছে রবার্ট হুককে, রবার্ট হুক। কিন্তু যদি বলা হয় যে মডার্ন সাইটোলজি বা হচ্ছে আধুনিক কোষবিদ্যা, তাহলে এটার অ্যানসার হবে কার্ল পি সোয়ানসন, ঠিক আছে? আমরা সোয়ানসনের নামটা মনে রাখবো। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, নট লিওয়েন হুক। এখানে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, ঠিক আছে? লিওয়েন হুক না, কিন্তু এটা হচ্ছে রবার্ট হুক। আর আধুনিক কোষবিদ্যার জনককে কার্ল পি সোয়ানসন। আর কোষ তত্ত্ব বা সেল থিওরি এটা দিছে তিনজন বিজ্ঞানী। এটা আমরা এইভাবে মনে রাখবো সিসিটিভি। একটা সিতে কি হবে স্লাইডেন, আর একটা সিতে কি হবে সোয়ান, আর একটা ভিতে হবে ভার্চু, ঠিক আছে? তুমি যদি এগুলা বাংলায় লেখো স্লাইডেন, তারপর কি সোয়ান, আর হচ্ছে ভার্চু, সিসিটিভি, তাহলে এনারা হচ্ছে সেল থিওরি বা কোষ তত্ত্ব প্রদান করেন। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি, এটা হচ্ছে কার্ল পি সোয়ানসন। পরের কোশ্চেন, নিচের কোন জীবে আদি কোষ থাকে? মানে আদি কোষী কারা, এটাই আসলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আদি কোষী মানে যাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয় তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে আদি কোষী। তাহলে আদি কোষী জীব কারা? তারা হচ্ছে আমরা এভাবে মনে রাখবো এমবিবিএস। এমবিবিএস এ কি হয়? এম এ হচ্ছে মাইকোপ্লাজমা। দেখো আমরা মাইকোপ্লাজমার নাম একদম শুরুতে পড়ছিলাম, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম और PPLO প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, যারা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম জীব। তো বা আমরা বলতে পারি হচ্ছে ক্ষুদ্রতম কোষ, ঠিক আছে? সবচেয়ে ক্ষুদ্রতম কোষ যেটা, এটা হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম আর হচ্ছে PPLO। এবার আমরা চলে আসি, দেখো বিতে কি হবে? বিতে হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা বিতে হচ্ছে বিজিএ। বিজিএ এর ফুল ফর্ম হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি। আর এস এ হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তো এটা মনে রাখবা যে এই যে সায়ানোব্যাকটেরিয়া এটা কি বিজিএ বলা হয় বা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি বলা হয়, নীলাভ সবুজ শৈবাল। তাইলে দেখো নিচের কোন জীবে আদি কোষ থাকে? ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা দিয়ে হচ্ছে মশ বর্গীয় উদ্ভিদকে বোঝায়, ঠিক আছে? মশ বর্গীয় উদ্ভিদ। দেখো তোমরা একটা বিষয় মনে রাখবা, যদি কোনো শব্দের শেষে ফাইটা থাকে, ফাইটা এটা মানে হচ্ছে উদ্ভিদ। ফাইটা শব্দের অর্থ কি? ফাইটা মানে হচ্ছে উদ্ভিদ। তাহলে ব্রায়োফাইটা এটা হচ্ছে মশ বর্গীয় উদ্ভিদ।
তারপর শৈবাল, ছত্রাক, এরা কিন্তু সবাই প্রকৃত কোষী। তাহলে আদি কোষী কোনটা? এটা অবশ্যই ব্যাকটেরিয়া। তাহলে দেখো আমরা ব্যাখ্যায় এটা বলতে পারি যে শৈবাল, ছত্রাক ও ব্রায়োফাইটস এর নিউক্লিয়াস সুগঠিত, তাই এরা প্রকৃত কোষী, আর ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস সুগঠিত নয়, তাই এরা আদি কোষী। আমরা পরের কোশ্চেনে চলে আসব। কোন অঙ্গের স্টেম সেল রিপেয়ার কম হয়? দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমাদের সবার আগে মনে প্রশ্ন জাগবে যে স্টেম সেল জিনিসটা কি আসলে। তাহলে দেখো স্টেম সেল হচ্ছে জাইগোট এবং ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে স্টেম সেল বলা হয়। জাইগোট এবং ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে স্টেম সেল বলা হয়। এখন দেখো বলা হচ্ছে কোন অঙ্গের স্টেম সেল রিপেয়ার কম হয়। তোমরা এটা মনে রাখবা যে বোন ম্যারো, বোন ম্যারো শব্দের অর্থ কি? বোন মানে অস্থি, ম্যারো মানে মজ্জা, অস্থি মজ্জা। বোন ম্যারো এই শব্দের অর্থ হচ্ছে অস্থি মজ্জা। তারপর হচ্ছে স্কিন বা ত্বক, স্কিন বা ত্বক, লিভার বা হচ্ছে যকৃত। ঠিক আছে, তাহলে কি কি বললাম? বোন ম্যারো, স্কিন এবং লিভার, এই সমস্ত অঙ্গের স্টেম সেল রিপেয়ার এবং রিজেনারেশন ক্ষমতা অনেক বেশি। আর ব্রেইন বা হচ্ছে আমাদের মস্তিষ্ক, কিডনি বা হচ্ছে বৃক্ক এবং হার্ট বা হৃৎপিণ্ড, এই সমস্ত অঙ্গের স্টেম সেল রিপেয়ার কম হয়। তো দেখো আমরা এই তিনটা এভাবে মনে রাখবো, সেটা হচ্ছে ব্রকেন হার্ট। ঠিক আছে, কি বললাম? ব্রকেন হার্ট। তোমরা এইভাবে মনে রাখতে পারো যে হৃদয় যদি ভেঙে যায় বা মন যদি ভেঙে যায়, সেটা রিপেয়ার কি খুব কমই হয়, তাই না? তো তাইলে হচ্ছে ব্রকেনে কি হবে? এখানে বি আর থেকে হচ্ছে ব্রেইন, কে তে কি হবে? কিডনি, আর হার্ট থেকে হার্ট। ওকে, তাহলে আমরা এখানে মনে রাখবো ব্রকেন হার্ট রিপেয়ার কম হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ব্রেন। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। প্লাজমা মেমব্রেনে লিপিড অণুর চলনকে কি বলে? দেখো এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, এবং আমরা যখন ফ্লুইড মোজাইক মডেল করছি তখন দেখো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে একটা কথা বলছিলাম, তাই না? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তোমরা এখানে মনে রাখবা যে ফ্লুইড মোজাইক, আর এখানে কি বলছে? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাইলে ফসফোলিপিড অণুর যে চলন, এটাকে কি বলা হবে? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আমরা আরো এক ধরনের চলন পড়ছিলাম, তবে সেটার নাম ছিল সাইক্লোসিস, এবং সেটা হচ্ছে সাইটোপ্লাজমের ক্ষেত্রে। তাহলে আবর্তন, এবং এটা দুই রকম ছিল, একটা একমুখী ছিল আর একটা কি বহুমুখী আবর্তন ছিল। তো একমুখী আবর্তন এটা আমরা দেখছিলাম হচ্ছে পাতাঝাজির কোষে, আর বহুমুখী আবর্তন এটা হচ্ছে ট্রাডিসক্যানশিয়ার কোষে। ঠিক আছে, তো যাই হোক, তাইলে দেখো এগুলো মনে রাখা মোটেও কঠিন বিষয় না। যে সাইটোপ্লাজম, তো সাইটোপ্লাজম লিখতে কি লাগে? এই যে সাইটোপ্লাজম, ঠিক আছে, আর এখানে সাইক্লোসিস। তাহলে এই যে আমরা একটা কি মিল খুঁজে পাচ্ছি। তাহলে সাইটোপ্লাজমের চলনকে কি বলা হবে? সাইক্লোসিস। আর কোলেস্টেরল বা লিপিড অণুর চলন, এটাকে বলা হবে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বা ফ্লিপ ফ্লপ সঞ্চালন। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে আসি হচ্ছে পরবর্তী কোশ্চেনে। নিচের কোনটি কোষের কাজ নয়? কোষের কাজ নয়। তাইলে দেখো প্রথম অপশন যেটা হিমোস্ট্যাটিক অবস্থা বজায় রাখে, আর পরের অপশন যেটা হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখে। দেখো তোমাকে কিভাবে কনফিউজ করা হবে পরীক্ষার হলে। দুইটা প্রায় সমুচ্চরিত শব্দ, তো এই শব্দগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কনফিউজিং ওয়ার্ড পেয়ারস। ঠিক আছে, তাইলে দেখো দুইটা শব্দ, একটা কি? একটা হলো হিমোস্ট্যাসিস, হিমোস্ট্যাসিস, আর একটা শব্দ হচ্ছে হোমিওস্ট্যাসিস। তো তোমরা এটা মনে রাখবা যে স্ট্যাসিস এটার মানে হচ্ছে অবস্থা, আর সিস মানে হলো প্রক্রিয়া। সহজ কথায় যদি কোনো শব্দের শেষে সিস থাকে, এটা দিয়ে একটা প্রসেস বোঝায়। ঠিক আছে, এটা মনে রাখবা। তো হিমোস্ট্যাসিস, হিমো শব্দের অর্থ হচ্ছে রক্ত, এখানে কি বোঝাচ্ছে? রক্ত বোঝাচ্ছে। আর
তো এটা দিয়ে কি বোঝায়, এটা হলো সম বা একই, ঠিক আছে। হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক, তো সেখানে হোমো যেটা সেটার মানে কি ছিল একই, আর হেটারো মানে হচ্ছে ভিন্ন। তো তাইলে এখন খেয়াল করো যে হিমোস্ট্যাসিস বলতে আসলে কি বোঝায়। তো হিমোস্ট্যাসিস এটা হলো রক্ত ক্ষরণ বন্ধ করা এবং যে কোনো উপায়ে রক্তকে জমাট বাঁধায় দেওয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় হিমোস্ট্যাসিস। তাহলে রক্তক্ষরণ বন্ধ করা এবং রক্ত জমাট বাঁধায় দেওয়া, এই প্রসেসটাকে কি বলা হবে, হিমোস্ট্যাসিস। আর হোমিওস্ট্যাসিস এটার অর্থ হচ্ছে অভ্যন্তরীণ স্থিতি অবস্থা, অর্থাৎ বাইরের পরিবেশের তারতম্য সত্ত্বেও অভ্যন্তরীণ বা ভেতরের পরিবেশের স্থিতি অবস্থা, এটাকে বলা হয় কি হোমিওস্ট্যাসিস। তাইলে দেখো রক্ত রিলেটেড কোনো কিছু অবশ্যই এখানে অ্যানসার হবে না, তাইলে কোষের কাজ নয় হলো হিমোস্ট্যাটিক অবস্থা বজায় রাখে, এটা মনে রাখবা। তাহলে দেখো বাকিগুলা কিন্তু কোষের কাজ, যে সে হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখবে, উত্তেজনার প্রতি সাড়া দিবে এবং কোষ হচ্ছে আত্মপ্রজননশীল। তাইলে দেখো দেহের কোন স্থান যদি কেটে যায় তাহলে রক্ত তঞ্চনের যে প্রক্রিয়া তাকে হিমোস্ট্যাসিস বলে, এটা আমি কেবলমাত্রই বলে ফেলছি। আমরা এবার চলে আসবো নেক্সট কোশ্চেনে, কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি। তাইলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর, কোষ গহ্বর কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে। তাইলে আমাদের দেখো কোষ গহ্বরের যে বাকি কাজগুলো আছে সেটাও কিন্তু জেনে নিতে হবে। তার আগে দেখো সাইটোপ্লাজমের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোষের অম্লত্ব নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। তাহলে এটা আমাদের পরীক্ষায় আসতে পারে যে কোষের অ্যাসিডিটি বা অম্লত্ব কে নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা কি অ্যানসার দিব, সাইটোপ্লাজম। তারপর আসে হচ্ছে কোষে শক্তি উৎপন্ন করে, এটা আমরা নিশ্চয়ই জানি যে আমরা মাইটোকন্ড্রিয়াকে কি বলে থাকি, পাওয়ার হাউস অফ দ্য সেল, কোষের শক্তি ঘর। তাহলে কোষে শক্তি উৎপন্ন করবে কে, মাইটোকন্ড্রিয়া। আর রাইবোজোম এটাকে আমরা কি বলে থাকি, এটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। তাহলে কোষে প্রোটিন সংশ্লেষণ করবে কে, এটা হচ্ছে রাইবোজোম। এবার খেয়াল করি কোষ গহ্বরে আর বাকি কি কি কাজ আছে। তো এটা আমরা এইভাবে মনে রাখবো, বর পক্ষ চাপ দিচ্ছে, বর পক্ষ চাপ দিচ্ছে। বতে কি হবে, বর্জ্য পদার্থ ধারণ। রতে কি হবে, রস ধারণ বা কোষ রস ধারণ। এটা যেহেতু একটা গহ্বর তাহলে অবশ্যই সে রস ধারণ করবে। এরপরে আসে পক্ষ, তো দেখো এটা তো হচ্ছে কি পিএইচ রক্ষা করা, পিএইচ রক্ষা করা, কোষের অভ্যন্তরের পিএইচ রক্ষা করা। এরপর হচ্ছে চাপ, কোষের ভেতরে পানির চাপ রক্ষা করা, কোষের ভেতরে পানির চাপ রক্ষা করা। তাহলে একটা হচ্ছে বর্জ্য পদার্থ ধারণ, কোষ রস ধারণ, কোষের অভ্যন্তরের পিএইচ রক্ষা করা এবং কোষের ভেতরে পানির চাপ রক্ষা করা। তাহলে এটাই হচ্ছে কোষ গহ্বরের কাজ। এবার আমরা চলে আসব 12 নম্বর কোশ্চেনে, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো তোমরা দেখো ফার্স্টে জেনে নাও যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার কি কি হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে পার্কিনসন, অ্যালঝেইমার, পার্কিনসন, অ্যালঝেইমার, ঠিক আছে। আর একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, এখানে কিন্তু দেখো টাইপ 2 বলে নাই, খুব সতর্ক থাকবা, টাইপ 1 ডায়াবেটিস, ঠিক আছে। তাইলে কি কি বললাম, একটা হচ্ছে পার্কিনসন, তারপর হচ্ছে অ্যালঝেইমার, আর একটা কি টাইপ 1 ডায়াবেটিস। আর হিমোফিলিয়া যেটা দেখো, হিমোফিলিয়া মানে কি, এটা হচ্ছে রক্ততঞ্চন বিলম্বিত হওয়া, ঠিক আছে, যে সহজেই রক্ত জমাট বাঁধে না। তো হিমোফিলিয়া এটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার বা এটাকে আমরা বলে থাকি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু মোটেও কঠিন না। তুমি ধরো এইগুলা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, কিন্তু তুমি যখন খেয়াল করছো হিমোফিলিয়া, তো হিমোফিলিয়া এটা তুমি কোথায় পড়ছো, এটা তুমি পড়ছো হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন ওই চ্যাপ্টারে, ঠিক আছে, যে সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের মধ্যে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হিমোফিলিয়া। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসব, নিচের কোন কোষটিতে প্লাস্টিড রয়েছে। তো প্লাস্টিড কোথায় থাকে, দেখো আমরা এটা জানি যে
উদ্ভিদ কোষে হচ্ছে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে কি কোনো প্লাস্টিড থাকে না, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। তো আমরা একটু অপশনগুলোর মধ্যে যদি দেখি তাহলে একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, তারপর হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলাতে কিন্তু প্লাস্টিড নাই। ব্রায়োফাইটা, এই যে আমি বলছিলাম যে ফাইটা, ফাইটা মানে হচ্ছে উদ্ভিদ, তাহলে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকবে। আর ব্রায়োফাইটা দিয়ে কাদের বোঝায়? মশ বর্গীয় উদ্ভিদ। আর টেরিডোফাইটা, এটা দিয়ে কাদের বোঝায়? ফার্ন বর্গীয় উদ্ভিদ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ব্রায়োফাইটস। আমরা এবার মনে রাখবো যে ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি বা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া এবং প্রাণী কোষ, এখানে কি প্লাস্টিড নাই। নীলাভ সবুজ শৈবালে প্লাজমা মেমব্রেন ভেতরে প্রবিষ্ট হয়ে থাইলাকয়েড সৃষ্টি করে। তাইলে দেখো এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ যে নীলাভ সবুজ শৈবালে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি ভেতরে প্রবিষ্ট হয়ে থাইলাকয়েড সৃষ্টি করে এবং থাইলাকয়েড ক্লোরোফিল ধারণ করে। এই জন্যই সে দেখো সবুজ হচ্ছে, কিন্তু এর মানে এই না যে সেখানে ক্লোরোপ্লাস্ট আছে বা হচ্ছে প্লাস্টিড আছে। তাইলে নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল ধারণ করবে কে? এটা হচ্ছে থাইলাকয়েড। এবার খেয়াল করো, যে সমস্ত কোষে প্লাস্টিড নাই আমরা এখানে মনে রাখবো আশা, ভালোবাসা। আতে কি হবে? আতে হচ্ছে আদিকোষ, তারপরে ছত্রাক মানে ছত্রাক, তাকে আমি ছত্রাক এভাবে উচ্চারণ করলাম। ভয়াকারে হচ্ছে ভাইরাস, বতে হচ্ছে ব্যাকটেরিয়া, আর দন্তেশ্বয়াতে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে? এবার আমরা চলে আসবো হচ্ছে পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি প্লাস্টিড নয়? তো দেখো আমরা প্লাস্টিডকে প্রধানত তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে লিউকোপ্লাস্ট মানে হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এটা হচ্ছে রঙিন প্লাস্টিড, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট যেটা হলো সবুজ বর্ণের প্লাস্টিড। তাহলে দেখো লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, টনোপ্লাস্ট এটা প্লাস্টিড না। টনোপ্লাস্ট এটা হচ্ছে কি কোষ গহ্বরের যে আবরণী বা পর্দা, তাকে আমরা কি বলে থাকি? টনোপ্লাস্ট বলে থাকি। কোষ গহ্বরের আবরণী বা পর্দাকে টনোপ্লাস্ট বলে থাকি। তাইলে খেয়াল করো যে টনোপ্লাস্ট হচ্ছে প্রোটোপ্লাজম দিয়ে গঠিত পাতলা পর্দা যা কোষ গহ্বরকে বেষ্টন করে রাখে। আর প্লাস্টিডের প্রকারভেদ, এক হচ্ছে লিউকোপ্লাস্ট বর্ণহীন প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট রঙিন প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট এটা হলো সবুজ বর্ণের প্লাস্টিড। আমরা পরের কোশ্চেনে চলে আসি, তেল এবং চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? তো তোমরা এটা মনে রাখবা যে লিউকোপ্লাস্ট এটাকে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে একটা ভাগ হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট যারা শর্করা সঞ্চয় করবে, আরেকটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট যারা প্রোটিন সঞ্চয় করবে, এবং আরেকটা হচ্ছে ইলায়োপ্লাস্ট যারা হচ্ছে তেল বা চর্বি সঞ্চয় করবে। ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে তেল বা চর্বি সঞ্চয় করবে কে? ইলায়োপ্লাস্ট। আর অ্যামাইলোপ্লাস্ট যেটা, সে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা সঞ্চয় করবে। অ্যালিউরো যেটা, অ্যালিউরো এটা হচ্ছে প্রোটিন সঞ্চয় করবে। অ্যালিউরোপ্লাস্ট এটার আরেকটা নাম আমরা কি দিতে পারি? প্রোটিনোপ্লাস্ট। ঠিক আছে? এটা মনে রাখবা যে প্রোটিনোপ্লাস্ট। তাহলে বলা হচ্ছে স্টার্চ বা শ্বেতসার সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট এবং প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের প্রকারভেদ, অ্যামাইলোপ্লাস্ট সে হচ্ছে শ্বেতসার সঞ্চয়কারী, অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয়কারী, ইলায়োপ্লাস্ট স্নেহ পদার্থ সঞ্চয়কারী। তো স্নেহ পদার্থ মানে তেল বা চর্বি জাতীয় খাদ্য। পরের কোশ্চেনে চলে আসি, জ্যান্থোফিল পিগমেন্টের রং কোনটি? তো দেখো জ্যান্থোফিলের থ এটার দিকে তাকাও, তো এটা দেখতে দেখো হর মতো মনে হচ্ছে না? হ, তাহলে হতে হচ্ছে হলুদ। তাহলে জ্যান্থোফিলের কালার কেমন হবে? হলুদ। আর ক্যারোটিন যেটা দেখো এটাতে হচ্ছে কমলা, কতে কি? কমলা, রতে রেড মানে লাল। তাহলে ক্যারোটিন দেখতে কেমন? কমলা লাল। এই ক্যারোটিন এবং জ্যান্থোফিল পিগমেন্টের জন্য ক্রোমোপ্লাস্ট রঙিন হয়।
পরবর্তী কোশ্চেন, কোনটি শক্তি রূপান্তরের অঙ্গাণু? দেখো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকে মাইটোকন্ড্রিয়া লাগাই দিবে, ওই যে শক্তি লেখা আছে এটা দেখেই সে মাইটোকন্ড্রিয়া লাগাই দিবে, কিন্তু মাইটোকন্ড্রিয়া সে হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল, কোষের শক্তি ঘর। আর শক্তি রূপান্তরের অঙ্গাণু যদি বলতে হয় আমরা বলবো হচ্ছে ক্লোরোপ্লাস্টকে বা প্লাস্টিডকে, সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট। কারণ আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌর শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়, তাইলে এই যে শক্তির রূপান্তর হচ্ছে এবং এই কাজে কে সাহায্য করতেছে? ক্লোরোপ্লাস্ট। তাইলে শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটি? ক্লোরোপ্লাস্ট। তাইলে আমরা মনে রাখবো কোষের যাবতীয় জৈবনিক কাজে শক্তি সরবরাহ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর এইজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। কনফিউশন কিলার, কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর মাইটোকন্ড্রিয়া, শক্তি রূপান্তরের অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট, কোষের রান্নাঘর বা কিচেন অফ দ্য সেল বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা ক্লোরোপ্লাস্ট। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটা হচ্ছে গোলগি বডি, গোলগি বডিকে কি বলা হবে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর আত্মঘাতী থলিকা বা স্কোয়াড, এটা হচ্ছে লাইসোসোম। তাইলে এই যে কাকে কি নামে ডাকা হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর যদি বলা হয় প্রোটিন ফ্যাক্টরি তাহলে কি হবে? রাইবোসোম। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কোষীয় কঙ্কাল নয়? কোষীয় কঙ্কাল সাইটোস্কেলিটন। তো সাইটোস্কেলিটন এটা মনে রাখবা, এটা হচ্ছে মিম। মিমে কি হয়? মাইক্রোটিউবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রোফিলামেন্ট। ঠিক আছে? তাইলে দেখো কোষীয় কঙ্কাল তিন ধরনের সূত্রক নিয়ে গঠিত হয়। কয় ধরনের সূত্রক? তিন ধরনের। কিভাবে মনে রাখবো? মিম, এম এ হচ্ছে মাইক্রোটিউবিউলস, আই তে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং এম এ হচ্ছে মাইক্রোফিলামেন্ট। তাইলে দেখো কোষীয় কঙ্কাল নয় কোনটি? ইন্টারমিডিয়েট টিউবিউল, এটা বলে কিছু নাই কিন্তু। ঠিক আছে? দেখো তোমাকে কিভাবে কনফিউজ করা হবে পরীক্ষার হলে। কি আছে? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে, ইন্টারমিডিয়েট টিউবিউল বলে কিন্তু কিছু নাই। এবার আমরা চলে আসবো হচ্ছে নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ নয় বা সবুজ বর্ণের প্লাস্টিডের কাজ নয়? তো ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ, এটা অবশ্যই কাজ। ফটোফসফোরাইলেশন, এটাও ক্লোরোপ্লাস্টের কাজ। ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন, এটাও কি ক্লোরোপ্লাস্টের কাজ। আমরা জানি যে আলোক শ্বসন যে প্রক্রিয়া, এখানে তিনটা অঙ্গাণু অংশগ্রহণ করে, মাইপিসি, মাইটোকন্ড্রিয়া, পারক্সিসোম এবং হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে ফ্যাটি অ্যাসিড সাইকেল, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ নয়। তাইলে খেয়াল করো, ক্লোরোপ্লাস্ট ফটোসিনথেসিস প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ফটোসিনথেসিস মানে কি? সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ফটোফসফোরাইলেশন, এই কথাটা একটু খেয়াল করো, ফটো মানে হচ্ছে আলো, ফসফোরাইলেশন এটার অর্থ হচ্ছে ফসফেট যুক্ত হওয়া, ফসফেট যুক্ত হওয়া। দেখো অ্যাডেনোসিন ডাইফসফেট, এটার সাথে যদি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তাহলে কি পাওয়া যাবে? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ক্লিয়ার? তাহলে ডাই অর্থ হচ্ছে 2 আর ইনঅর্গানিক ফসফেট এটা হচ্ছে 1, তাহলে 2 আর 1 মিলে কত হয়? 3 হয়, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তাহলে দেখো এবার আমরা চলে আসব ক্লোরোপ্লাস্টের আরেকটা কাজ হচ্ছে ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় বা আলোক শ্বসন প্রক্রিয়ায় সহায়তা করা। এবার আসি আমরা ক্লোরোপ্লাস্টের কাজ, এভাবে মনে রাখবো, প্রশাসনিক ফটক দিয়ে প্রবেশ করো, প্রশাসনিক ফটক দিয়ে প্রবেশ করো। প্রতে কি হবে? প্রোটিন তৈরি। তালবস্যতে কি হবে? শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত। দন্তেশতে কি হবে? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য এবং সৌর শক্তিকে জৈবিক শক্তিতে বা রাসায়নিক শক্তিতে কনভার্ট করা। তারপর কি? নিউক্লিক অ্যাসিড তৈরি করা।
আর ফটো রেসপিরেশন, ফটো ফসফোরাইলেশন। আর শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত, এটাকেই আমরা কি বলি? ফটোসিনথেসিস। এবার চলে আসি নিচের কোনটিতে সেন্ট্রিওল বিদ্যমান। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো তো বিষয়টা হচ্ছে সেন্ট্রিওল অনুপস্থিত থাকে কোথায়? আদিকোষ, ডায়াটম, ইস্ট এবং আবৃতবীজী উদ্ভিদে। ঠিক আছে, সেন্ট্রিওল অনুপস্থিত থাকে। তো আমরা এটা এভাবে মনে রাখবো, দয়া করে আবার আইসো, দয়া করে আবার আইসো। এই সমস্ত জায়গাগুলোতে সেন্ট্রিওল অনুপস্থিত থাকে। দয়া, দয়াতে কি হয়? ডায়াটম। আবার, আবারে হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। আইসো, আতে হচ্ছে কি? আদিকোষ। আর আইসো, আইসো এটাতে হচ্ছে ইস্ট। তাইলে এই সমস্ত জায়গাগুলোতে সেন্ট্রিওল অনুপস্থিত থাকে। দয়া করে আবার আইসো। তাইলে দেখো আমাকে বলা হয়েছে সেন্ট্রিওল বিদ্যমান কোনটায়, তাহলে অবশ্যই অ্যানসার কি হবে? নগ্নবীজী উদ্ভিদ। এটা মনে রাখবা, নগ্নবীজী উদ্ভিদে সেন্ট্রিওল বিদ্যমান থাকে। এবার আমরা চলে আসব সেন্ট্রিওলের কাজ 9 কোনটি এটার মধ্যে। তাইলে দেখো একটা হচ্ছে শুক্রাণুর লেজ গঠন করা, এটা কিন্তু সেন্ট্রিওলের কাজ। তারপর কোষ বিভাজনে সাহায্য করা, এটাও সেন্ট্রিওলের কাজ। কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র বা মাকু তন্তু গঠন করা। তাইলে দেখো সেন্ট্রিওল যেহেতু কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র গঠন করে, তাইলে কোষ বিভাজনে সাহায্যও করে সেন্ট্রিওল। প্রোটোপ্লাজমের কাঠামো হিসাবে কাজ করে, এটা নয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো হিসাবে কাজ করে। তোমরা মনে রাখবা প্রোটোপ্লাজমের কাঠামো হিসাবে কাজ করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, প্রোটোপ্লাজমের কাঠামো হিসাবে কে কাজ করবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো সেন্ট্রিওলের কাজ এটা আমরা এভাবে মনে রাখতে পারি, ফাজিল ছেলেদের মুখে লজ্জা নেই। ফাজিল ছেলেদের মুখে লজ্জা নেই। ফাজিল থেকে হচ্ছে ফ্লাজেলা, অর্থাৎ ফ্লাজেলা সৃষ্টি করা, সেলেতে হচ্ছে সিলিয়া সৃষ্টি করা, মুখেতে হচ্ছে মাকুতন্তু গঠন করা, আর লজ্জাতে হচ্ছে শুক্রাণুর লেজ গঠন করা। ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে সেন্ট্রিওলের কাজ। পরবর্তী কোশ্চেন, কলা গাছের প্রজাতিতে কোন ধরনের ক্রোমোজোম পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো মোনোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক। তোমরা এটা মনে রাখবা যে আমরা কলা গাছের প্রজাতিতে পলিসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাই। তো খেয়াল করো কলা গাছের প্রজাতিতে পলিসেন্ট্রিক ক্রোমোজোম আর গমের কয়েকটি প্রজাতিতে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম পাওয়া যায়। তাহলে আমাদের দেখো প্যাচ লাগবে হচ্ছে এইখানে, তাহলে কলা, পলা, কি বললাম? কলা, পলা। কলাতে কি? কলা গাছ। পলাতে কি? পলিসেন্ট্রিক। তাহলে দেখো আর তোমার কিন্তু এটা প্যাচ লাগবে না। ঠিক আছে, আচ্ছা। আর তাহলে গমে অবশ্যই কি হবে? গমে হচ্ছে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। এবার চলে আসে স্পার্ম বা শুক্রাণুর কত পার্সেন্ট নিউক্লিয়াস। তাহলে অবশ্যই দেখো এটা আমাদের মুখস্থ রাখতে হবে। স্পার্ম বা শুক্রাণুর 90% হচ্ছে নিউক্লিয়াস, 90%। আর স্বাভাবিক কোষের 10 থেকে 15% স্থান দখল করে নিউক্লিয়াস। আর প্রোটোপ্লাজমে শতকরা পানি থাকে 60 থেকে 90 ভাগ। তাইলে দেখো এই যে অপশনগুলা, এগুলাও কিন্তু আমাদের অ্যানালাইসিস করা শেষ। যে স্পার্ম বা শুক্রাণুর নিউক্লিয়াস হচ্ছে 90%, আর 10 থেকে 15% এটা হচ্ছে স্বাভাবিক কোষে নিউক্লিয়াস যে জায়গাটা দখল করে থাকে। আর 60 থেকে 90 এটা আমরা কোথায় দেখতে পাই? এটা হচ্ছে প্রোটোপ্লাজমে শতকরা পানি। পরবর্তী কোশ্চেন, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন? তো দেখো আমরা এটা জানি যে ক্রোমোজোমের আকৃতি VLJI, এই চারটা অক্ষরের মতো। তো এটার মধ্যে দেখো অ্যাক্রোসেন্ট্রিক যেটা এটা হলো J অক্ষরের মতো, সাবমেটাসেন্ট্রিক যেটা এটা হচ্ছে L অক্ষরের মতো।
আর মেটাসেন্ট্রিক যেটা এটা হচ্ছে ভি অক্ষরের মতো, আর টেলোসেন্ট্রিক যেটা এটা হচ্ছে আই অক্ষরের মতো। এবং এগুলো আমরা কখন দেখতে পাই? কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে। তাহলে অ্যানাফেজ পর্যায়ে সাবমেটাসেন্ট্রিক যেটা এটা হচ্ছে এল অক্ষরের মতো, টেলোসেন্ট্রিকটা হচ্ছে আই অক্ষরের মতো, মেটাসেন্ট্রিকটা হচ্ছে ভি অক্ষরের মতো, এবং অ্যাক্রোসেন্ট্রিক যেটা সেটা হলো জে অক্ষরের মতো। এটা আমরা মনে রাখবো। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ নয়? তোমরা মনে রাখবা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ হচ্ছে সিভেট, সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ কি? সিভেট, সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল। তাহলে আমরা এখানে কিন্তু কোনো ভ্যাকুওল দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কিন্তু গোলগি বডির প্রকারভেদ দেখো, এটা হলো ভিভিএস, ভিতে হলো ভেসিকল, ভিতে হচ্ছে ভ্যাকুওল এবং এসে হলো সিস্টার্নি। তাইলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভ্যাকুওল। ভেসিকল যেটা এটা দিয়ে হলো ছোট গহ্বর বোঝানো হয়, আর ভ্যাকুওল এটা দিয়ে বড় গহ্বর বোঝানো হয়। এটা মনে রাখবা। পরবর্তী কোশ্চেন, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কোন তথ্যটি মিথ্যা? তাইলে দেখো কোশ্চেনটা আগে ভালো করে বুঝবা যে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কোন তথ্যটি মিথ্যা। আচ্ছা, কোষের পাওয়ার হাউস বলা হয়, এটা কিন্তু সত্য। ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়, এটাও সত্য। কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, এটা ভুল। কোষের ট্রাফিক পুলিশ এটা আমরা বলবো গোলগি বডি। ঠিক আছে, গোলগি বডি। আর আবিষ্কারক হচ্ছে কার্ল বেন্দা, এটা ঠিক আছে যে আবিষ্কারককে কার্ল বেন্দা। নিচের কোনটি লাইসোসোমের ক্ষেত্রে সঠিক নয়? লাইসোসোমের ক্ষেত্রে সঠিক নয়। অটোফ্যাগি এটা কিন্তু ঠিক আছে, আত্মঘাতী থলিকা ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস এটাও ঠিক আছে, ফটো রেসপিরেশন এটা ভুল। কারণ হচ্ছে আমি একটু আগেই বলছিলাম ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় তিনটা অঙ্গাণু অংশগ্রহণ করে, যাদেরকে আমরা মাইপিসি দিয়ে মনে রাখবো। মাইতে কি হয়? মাইটোকন্ড্রিয়া, পিতে হচ্ছে পার অক্সিসোম এবং সিতে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, পার অক্সিসোম এবং হচ্ছে ক্লোরোপ্লাস্ট। পরবর্তী কোশ্চেন, উদ্ভিদ কোষের লাইসোসোম কি নামে পরিচিত? এটাকে আমরা বলে থাকবো ওলিওসোম। ওলিওসোম। তাহলে দেখো গোলগি বডির অপর নাম হচ্ছে ইডিওসোম, ডিকটায়োসোম, লাইপোকন্ড্রিয়া। এটাকে আমরা ডেল দিয়ে মনে রাখি, ডিকটায়োসোম, ইতে ইডিওসোম, এল এ হচ্ছে লাইপোকন্ড্রিয়া। তাইলে উদ্ভিদ কোষের লাইসোসোম কি নামে পরিচিত? এটা হচ্ছে ওলিওসোম। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর এই যে বাকি যে অপশনগুলো আছে এটা তোমাকে কনফিউজ করার জন্য দেয়া হয়েছে, এগুলো আসলে গোলগি বডির অপর নাম। তাহলে ওইগুলা যদি গোলগি বডির অপর নাম হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কি হবে? ওলিওসোম। পরবর্তী কোশ্চেন, গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? এটা আমরা বারবার বলছি যে সবাত শ্বসনের বা অবাত শ্বসনের প্রথম ধাপ যেটা গ্লাইকোলাইসিস, এটা সাইটোপ্লাজমে সংঘটিত হয়। আর সবাত শ্বসনের বাকি যে ধাপগুলা এগুলা মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কি? সাইটোপ্লাজম। এবং তোমরা জানো যে সাইটোপ্লাজমের আসলে দুইটা অংশ থাকে, একটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকা বা সাইটোসল, আর আরেকটা হচ্ছে কোষীয় অঙ্গাণু। তো এখানে সাইটোসলের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা মনে রাখবো যে শ্বসনের প্রথম পর্যায়ে তথা গ্লাইকোলাইসিস সংঘটিত হয় সাইটোপ্লাজমীয় মাতৃকায় এবং অন্য ধাপগুলা মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। সাইটোপ্লাজমীয় মাতৃকা বা সাইটোসল অবলিক হায়ালোপ্লাজম। দেখো আমরা সাইটোপ্লাজমীয় মাতৃকা এটাকে সাইটোসল বলতে পারি, আবার হায়ালোপ্লাজমও বলতে পারি। এটা কেমন? এটা হচ্ছে অর্ধস্বচ্ছ, অর্ধ তরল, দানাদার, সমধর্মী এবং কলয়েডাল। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। অর্ধস্বচ্ছ, অর্ধ তরল, দানাদার, সমধর্মী এবং হচ্ছে কলয়েডাল।
কোষ গহ্বরের আবরণীকে কি বলে? এটা আমরা অবশ্যই পড়ে ফেলছি, টনোপ্লাস্ট। ঠিক আছে, টনোপ্লাস্ট। তাহলে কোষ গহ্বরের চারদিকে অবস্থিত পাতলা আবরণীকে টনোপ্লাস্ট বলে, আর কোষ প্রাচীর দ্বারা বেষ্টিত সব পদার্থকে প্রোটোপ্লাস্ট বলে। তাইলে দেখো খুব কাছাকাছি দুইটা শব্দ, একটা টনোপ্লাস্ট আর একটা হলো প্রোটোপ্লাস্ট। তাহলে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে যে প্রোটোপ্লাস্টটা কি। আসলে দেখো আমরা মোটামুটি বলতে পারি যে একটা কোষের প্রধান অংশ হচ্ছে দুইটা, একটা হলো কোষ প্রাচীর এবং আরেকটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাস্ট, অর্থাৎ কোষ প্রাচীর দ্বারা ঘেরা সমুদয় পদার্থকে আমরা কি বলতে পারি? প্রোটোপ্লাস্ট। এবার আমরা চলে আসি কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন সংশ্লেষণ করে এটা হচ্ছে রাইবোসোম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? রাইবোসোম। তাহলে রাইবোসোমের কি কি কাজ আছে? এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক। তো আমরা তাহলে এখানে মোটামুটি দেখো তিন ধরনের পদার্থই দেখতে পাচ্ছি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং হচ্ছে লিপিড। তো তোমরা এভাবে মনে রাখবা যে রাইবোসোমের কাজ হচ্ছে প ফ ব। পতে কি হয়? প্রোটিন তৈরি করা। ফতে কি হয়? ফসফোরাইলেশন, গ্লুকোজের ফসফোরাইলেশন। আর বতে কি হয়? বিপাক। কার বিপাক? লিপিড বা স্নেহ জাতীয় পদার্থের বিপাক। নিচের কোনটি সার্বজনীন অঙ্গাণু নামে পরিচিত? এটা খুবই সহজ প্রশ্ন। এটা হচ্ছে রাইবোসোম, কারণ রাইবোসোমকে আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় কোষেই দেখতে পাই। তাইলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রাইবোসোম। পরবর্তী কোশ্চেন, গোলগি বডি আবিষ্কার করেন কে? খুবই সহজ, ক্যামিলো গোলগি। ঠিক আছে, গোলগি বডি আবিষ্কার করেছেন কে? ক্যামিলো গোলগি। তবে এটা যেন আবার ভেবে বসো না যে ক্যামিলো গোলগি হচ্ছে গোলগি বডির অপর নাম। ঠিক আছে, মোটেও না। তবে এখান থেকে আরো কিছু ইনফরমেশন জেনে নিতে হবে যে আলবার্ট ক্লড উনি হচ্ছে মাইক্রোসোম আবিষ্কার করেন। মাইক্রোসোম, আলবার্ট ক্লড। আর দাদুবে উনি হচ্ছে লাইসোসোম। ঠিক আছে, লাইসোসোম। আর লার্ডি হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে দেখো এগুলা খুব কাছাকাছি শব্দ, আমাদের একটু সতর্ক থাকতে হবে। লার্ডি, সাইটোপ্লাজম। কোন অঙ্গাণুটি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি নামে পরিচিত? তাহলে অবশ্যই গোলগি বডি। আমরা গোলগি বডিকে কি বলে থাকি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর রাইবোসোমকে কি বলে থাকি? প্রোটিন ফ্যাক্টরি। তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? গোলগি বডি। প্রোটিন ফ্যাক্টরি কোনটা? রাইবোসোম। আর কোষের রান্নাঘর কোনটা? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টকে আমরা কি বলে থাকি? কিচেন অফ দ্য সেল বা কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা। পরবর্তী কোশ্চেন, গ্লাইকোসিল গ্লিসারাইড কোনটির মেমব্রেন গঠন করে? খুব চমৎকার একটা প্রশ্ন। দেখো তো মনে রাখবা যে আমরা ম্যাক্সিমাম আবরণীতে বা ঝিল্লিতে বা মেমব্রেনে কি দেখতে পাই? লিপোপ্রোটিন, মানে লিপিড থাকে আর প্রোটিন থাকে। যেমন কোষ ঝিল্লিতে ফসফোলিপিড বাইলেয়ার ছিল, মেমব্রেন প্রোটিন ছিল। কিন্তু ক্লোরোপ্লাস্টের ঝিল্লির গঠনটা একটু ভিন্ন টাইপের। এখানে ফসফোলিপিড থাকবে না, ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা ক্লোরোপ্লাস্টের মেমব্রেন গঠিত হয়। কি দ্বারা? গ্লাইকোসিল গ্লিসারাইড। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তো এটা মনে রাখার একটা ট্রিক, খেয়াল করো। ক্লোরোপ্লাস্ট লিখতে কি লাগে? কয়ল, পয়ল। আর এখানে কি লাগে? গয়ল। এই যে আমরা একটা মিল খুঁজে পাচ্ছি। ঠিক আছে, এভাবে তোমরা মনে রাখবা।
ছোলার কত নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে? তাহলে ছোলার 1 নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, 1 নাম্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আমরা কি পড়ছিলাম? কলা গাছ, এটা হলো কি পলিসেন্ট্রিক ক্রোমোজোম বিদ্যমান। আর গমে ছিল ডাইসেন্ট্রিক। আর ছোলার কত নাম্বার ক্রোমোজোমে? 1 নাম্বার ক্রোমোজোমে। নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু? খুবই চমৎকার একটা প্রশ্ন। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কারা? মা এরা পাগল, শুধু ভ্যা ভ্যা করে। মাতে কি হবে? মাইটোকন্ড্রিয়া। এরাতে কি হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পাগল পয়াকারে হচ্ছে প্লাস্টিক, পয়াকারে হচ্ছে পারক্সিসম, গতে হচ্ছে গোলগি বডি, লতে হচ্ছে লাইসোসোম। তাহলে মা এরা পাগল, আর ভ্যাতে হচ্ছে সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর। ঠিক আছে? কোষ গহ্বরের আবরণীকে আমরা কি বলি? টনোপ্লাস্ট। তাইলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু অবশ্যই পারক্সিসম। মাইটোকন্ড্রিয়াতে অবস্থিত রাইবোজোমকে কি বলে? মাইটোরাইবোজোম। ঠিক আছে? তাহলে সাইটোপ্লাজমে এককভাবে যদি অবস্থিত থাকে তাহলে হচ্ছে মোনোসোম। মোনো শব্দের অর্থ এক। সাইটোপ্লাজমে এককভাবে অবস্থিত রাইবোজোম, এটাকে কি বলা হবে? মোনোসোম। আর সাইটোপ্লাজমে অবস্থিত যেটা, সেটা হলো সাইটোরাইবোজোম। আর মেসেঞ্জার আরএনএ তে অবস্থিত হচ্ছে পলিরাইবোজোম, যেখানে অনেকগুলা রাইবোজোম থাকে। ঠিক আছে? তাহলে মেসেঞ্জার আরএনএ তে যে রাইবোজোমটা থাকে সেটাকে আমরা কি বলে থাকবো? পলিরাইবোজোম। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো, ডিএনএ প্রুফ রিডিং এর সাথে জড়িত কোন এনজাইম? তো দেখো, এই প্রশ্নের উত্তর তুমি যদি সঠিকভাবে দিতে চাও, তোমাকে ডিএনএ রেপ্লিকেশনটা ভালোভাবে জানতে হবে। এবং ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে রেপ্লিকেশন কমপ্লেক্স বলে একটা বিষয় আছে, এটার সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকতে হবে। রেপ্লিকেশন কমপ্লেক্সের মধ্যে আমরা যে প্রোটিনগুলা দেখতে পাই বা যে এনজাইমগুলা দেখতে পাই, তাদের প্রত্যেকের কাজ তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। তো খেয়াল করো, আমরা রেপ্লিকেশন কমপ্লেক্স এটা সম্পর্কে আগে একটু জেনে আসবো। তো বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজন কিছু এনজাইম এবং সহযোগী প্রোটিন। তাইলে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কিছু এনজাইম দরকার এবং সহযোগী প্রোটিন দরকার। তো এদেরকে আমরা একত্রে কি বলবো? রেপ্লিকেশন কমপ্লেক্স। এবার আসি, তো এই এনজাইমগুলা বা প্রোটিনগুলা এবং এদের কাজ। প্রথমত আসে হচ্ছে হেলিকেজ। হেলিকেজ এনজাইম দুটি হেলিক্সের মাঝে হাইড্রোজেন বন্ধনী ভেঙে দিয়ে সূত্র দুটি পৃথক করে। তাহলে হেলিকেজ লিখতে কি লাগে? H লাগে। হাইড্রোজেন বন্ধনী লিখতে কি লাগে? H লাগে। তাহলে হেলিকেজ কি করবে? দুইটা হেলিক্সের মাঝে হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিবে। এরপর আসি টপো আইসোমারেজ বা হচ্ছে গাইরেজ। টপো আইসোমারেজ বা হচ্ছে গাইরেজ অনুলিপনশীল ডিএনএ অণুর অতি পাক খুলে দেয়, আবার ডিএনএ অণুর অনুলিপন শেষে অতি পাক তৈরি করে। তাইলে এই যে পাক খুলে দেওয়া এবং পুনরায় পাক তৈরি করা, এই কাজটা কি করবে? টপো আইসোমারেজ বা হচ্ছে গাইরেজ। তারপরে চলে আসি এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। অর্থাৎ এরা একক হেলিক্সের সাথে জড়িয়ে থেকে পিছন দিকে পুনঃপাক সৃষ্টি প্রতিহত করে। তাইলে এই যে একক হেলিক্স, এই কথাটা দেখলেই তুমি বুঝতে পারতেছো যে এসএসবিপি এর ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তারপর আসি আরএনএ প্রাইমেজ। আরএনএ প্রাইমেজের কাজ হচ্ছে আরএনএ প্রাইমার তৈরি করা বা আরএনএ প্রাইমার যুক্ত করা। ডিএনএ পলিমারেজ 3 এটা হচ্ছে সম্পূরক ডিএনএ নিউক্লিওটাইড যুক্ত করে এবং এটি সংশোধন করে, মানে প্রুফ রিডিং করে। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিএনএ পলিমারেজ 3। আর ডিএনএ পলিমারেজ 1 প্রাইমার আরএনএ সরিয়ে নেয় এবং ফাঁকা স্থান পূরণ করে। লাইগেজ এনজাইম ছোট ছোট ডিএনএ খন্ড অর্থাৎ ওকাজাকি খন্ড, এদের মধ্যে বন্ধনী সৃষ্টি করে এবং মেরামত সাধন করে। তাইলে দেখো, এই যে প্রত্যেকটা প্রোটিন বা এনজাইমের কাজ মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যে কোনোটা আসতে পারে। এবং তোমরা যখন
সিকিউ এর জন্য পড়ছো ডিএনএ রেপ্লিকেশনটা, তখন অবশ্যই তোমাদেরকে এই প্রত্যেকটা প্রোটিন বা এনজাইমের কাজ করতে হয়েছে। তো তাইলে দেখো আমরা এটা মনে রাখবো যে ডিএনএ প্রুফ রিডিং এর সাথে জড়িত কোনটা, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ চেইন। টেলোমারেজ এনজাইম তো এখানে নাই রেপ্লিকেশন কমপ্লেক্সের মধ্যে, আর হেলিকেজ এনজাইম তো আমরা পড়লাম যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনী ভেঙে দিবে, আর ডিএনএ পলিমারেজ 4 এটার কোনো কাজ আমাদের রেপ্লিকেশন কমপ্লেক্সের মধ্যে নাই। এবার আমরা চলে আসব এক জিন এক এনজাইম মতবাদের প্রবর্তককে। তাহলে এটা হচ্ছে গ্যারল, ঠিক আছে। জিন জিন লিখতে জি লাগে, আবার এখানে জি আছে, তুমি এইভাবে মনে রাখলা। আর বাকি যে অপশনগুলো লিনাক্স বা খোরানা প্যালাডে কোনটার মধ্যে দেখো আমরা জি খুঁজে পাচ্ছি না। তাহলে এক জিন এক এনজাইম মতবাদ এটা দিছে গ্যারল। কণা বা ফ্যাক্টর এটা হলো উদ্ভিদের বৈশিষ্ট্যের বাহক। আমরা যেটাকে জিন বলি, মেন্ডেল সেটাকে ফ্যাক্টর নাম দিয়েছিলেন। ফ্যাক্টরকে জিন হিসেবে অভিহিত করেন হচ্ছে জোহানসন। তাইলে ফ্যাক্টরকে বলছে মেন্ডেল, আর ফ্যাক্টরকে জিন হিসেবে অভিহিত করছে কে? জোহানসন। জিন কোষের ক্রোমোজোমে অবস্থিত, এটা প্রমাণ করেন হচ্ছে মর্গান, ঠিক আছে। থমাস হান্ট মর্গান, যে জিন কোষের ক্রোমোজোমে অবস্থিত, এটা কে প্রমাণ করে? টি.এইচ. মর্গান। কৃত্রিম জিন সংশ্লেষণ করেন হরগোবিন্দ খুরানা। তাহলে কৃত্রিম জিন কে সংশ্লেষণ করেন? হরগোবিন্দ খুরানা। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে লোকাস। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে আমরা কি বলে থাকি? লোকাস। এক জিন এক এনজাইম মতবাদ চালু করেন কে? গ্যারল। আর ডিএনএ হচ্ছে জিন, এই কথাটা মনে রাখবা, ডিএনএ হচ্ছে জিন। পরবর্তী কোশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত গ্রাম ডিএনএ থাকে? তাহলে এটা মনে রাখবা 100 গ্রাম, ঠিক আছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। মানুষের ডিপ্লয়েড কোষে, অর্থাৎ মানুষের দেহ কোষকে বোঝানো হচ্ছে, মানুষের দেহ কোষে যেগুলো হচ্ছে ডিপ্লয়েড, 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। ল্যাগিং সূত্রের খন্ড খন্ড বিচ্ছিন্ন অংশকে কি বলে? তাইলে দেখো আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়ছি তখন আমরা লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ড এই দুইটা সম্পর্কে আলাদাভাবে জানছি, এবং ল্যাগিং স্ট্র্যান্ড যেটা সেটা কি খন্ড খন্ড ভাবে সৃষ্টি হয়। এই খন্ড খন্ডগুলোকে আমরা বলে থাকি ওকাজাকি খন্ড। তাহলে এই শব্দটা আমাদের মনে রাখতে হবে, ওকাজাকি খন্ড। তাইলে ডিএনএ অণুর রেপ্লিকেশনে ল্যাগিং সূত্রের খন্ড খন্ড বিচ্ছিন্ন অংশকে ওকাজাকি খন্ড বলা হয়, এবং আবিষ্কারকের নাম অনুসারে এরূপ নামকরণ করা হয়েছে। করোনা ভাইরাস শনাক্ত করা হয় কোন পদ্ধতিতে? অর্থাৎ পজিটিভ অর নেগেটিভ এটা কোন পদ্ধতিতে শনাক্ত করা হয়? তো এটা মনে রাখবা, এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতি। রিভার্স ট্রান্সক্রিপশন আমরা কি জানি? ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টি হওয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে ডিএনএ সৃষ্টি হওয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় ওটার বিপরীত প্রক্রিয়া বা রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে মনে রাখবা, আরএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। করোনা ভাইরাসের আরএনএ কে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ তৈরি করে তার পিসিআর করা হয়। হোয়াট ইজ পিসিআর? এটা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এবং রোগ শনাক্ত করা হয়। নিচের কোনটি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার ধাপ নয়? ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া, এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। তো দেখো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মোটামুটি 3টা ধাপ আছে, যার মধ্যে একটা হলো কি সূচনা ধাপ, তারপর হচ্ছে বর্ধিতকরণ ধাপ, এবং আরেকটা হলো সমাপ্তিকরণ ধাপ। তাহলে কি কি বললাম? সূচনা ধাপ, বর্ধিতকরণ ধাপ, সমাপ্তিকরণ ধাপ। এখানে প্রুফ রিডিং বলে কিছু নেই। প্রুফ রিডিং এটা কোথায়? এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনে, ঠিক আছে।
অর্থাৎ দেখো এটাও কিন্তু কোনো কঠিন কোশ্চেন না। অনেক সময় তুমি যদি কোশ্চেন এবং সবগুলো অপশন পড়ো তুমি দেখবা যে সঠিক উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ। ডিএনএ অণুকে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে কোন এনজাইম? তাহলে দেখো আমরা একটু আগেই কিন্তু এটা পড়ে আসছে যে টপো আইসোমারেজ অথবা গাইডেস, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? টপো আইসোমারেজ। তাহলে ডিএনএ হেলিকেজ রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচগুলা খুলে দেয় আর প্রাইমেস আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে, ঠিক আছে? এবার আমরা চলে আসব যে টিআরএনএ মানে যে ট্রান্সফার আরএনএ প্রথমে, এই যে দেখো প্রথমে মেথিওনিন নিয়ে, মেথিওনিন দেখো আমরা জানি যে স্টার্ট কোডন এটা হচ্ছে এইইউজি, তাই না? এটা হচ্ছে স্টার্ট কোডন। আর এইইউজি এই জেনেটিক কোডটা যে অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে সেটা হচ্ছে মেথিওনিন, ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে যে টিআরএনএ প্রথমে মেথিওনিন নিয়ে রাইবোজোমে আসে তাকে আমরা কি বলবো? ইনিশিয়েটর ট্রান্সফার আরএনএ। এই যে ইনিশিয়েট, ইনিশিয়েট শব্দের অর্থ কি? সূচনা করা। আর এখানে কি উল্লেখ ছিল দেখো? প্রথমে। তাহলে সকল পলিপেপটাইড সংশ্লেষণের প্রথমে মেথিওনিন এই অ্যামাইনো অ্যাসিডটা বসে। সূচনা কোডন সুনির্দিষ্ট এইইউজি যা মেথিওনিন অ্যামিনো অ্যাসিড নির্দেশক। রিপেয়ার কমপ্লেক্স গঠনে কোনটি অনুপস্থিত? তাইলে দেখো আমরা এই ইনফরমেশনটা ভালো করে জেনে নিব যে ডিএনএ পলিমারেজ 1 2, ডিএনএ পলিমারেজ 1 2 এবং কিছু প্রোটিন নিয়ে গঠিত রিপেয়ার কমপ্লেক্স নতুন গঠিত স্ট্র্যান্ড ধরে অগ্রসর হতে থাকে এবং কোথাও কোনো ভুল ধরা পড়লে সংশোধন করে দেয়। তাইলে আমাদের দেখো রিপেয়ার কমপ্লেক্স গঠনে ডিএনএ পলিমারেজ 1 আছে, 2 আছে, প্রোটিন আছে আর অনুপস্থিত হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি কোনটি? এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা হলো আণবিক জীববিজ্ঞানের মৌলিক নীতি। 1956 সালে ফ্রান্সিস ক্রিক এই নামটি প্রদান করেন। তো সেন্ট্রাল ডগমার মধ্যে কি উল্লেখ করা হয়েছে? যে ডিএনএ থেকে ডিএনএ এই প্রক্রিয়াটাকে বলা হয় রেপ্লিকেশন। আর ডিএনএ থেকে ইনফরমেশন কোথায় চলে আসবে? মেসেঞ্জার আরএনএ। এই প্রক্রিয়াটার নাম কি? ট্রান্সক্রিপশন। আর মেসেঞ্জার আরএনএ থেকে ইনফরমেশন কোথায় আসবে? প্রোটিনে। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে ট্রান্সলেশন এবং সকল বৈশিষ্ট্য কার মাধ্যমে প্রকাশ পাবে? প্রোটিনের মাধ্যমে। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়? অঙ্কোজিন। আমরা যদি কোথাও অঙ্ক কথাটা দেখতে পাই তাহলে অবশ্যই বুঝে নিব যে এটা দিয়ে ক্যান্সার বোঝায় বা টিউমার, ঠিক আছে? এটা মনে রাখো, অঙ্কোলজি, অঙ্ক। তাইলে যে জিনের বহিঃপ্রকাশের কারণে জীবের মৃত্যু হয় তাকে লিথাল জিন বলে এবং যে জিনের কারণে ক্যান্সার সৃষ্টি হয় তাকে অঙ্কোজিন বলে। এখন খেয়াল করো আমরা এখানে বিভিন্ন ধরনের জিন সম্পর্কে জানব। প্রথমত হচ্ছে লিথাল জিন। যেই জিনের বহিঃপ্রকাশের কারণে জীবের মৃত্যু হয় তাকে লিথাল জিন বলে। নাম্বার 2, যেই জিনের কারণে ক্যান্সার রোগ সৃষ্টি হয় তাকে অঙ্কোজিন বলে। সেক্স ক্রোমোজোমাল জিন, সেক্স ক্রোমোজোম অর্থাৎ X এবং Y যেসব জিন বহন করে তাদের সেক্স ক্রোমোজোমাল জিন বলে। যেমন হলো হিমোফিলিয়া, বর্ণান্ধতা। এবার আসি ট্রান্সজিন। যে জিন কোনো উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ থেকে নিয়ে অন্য কোনো প্রজাতির উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে প্রতিস্থাপন করা হয় তাকে ট্রান্সজিন বলা হয়। এই যে ট্রান্সফার, ট্রান্সফার মানে কি? যে স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো ট্রান্সজিনের ডেফিনেশন পড়লে দেখো তুমি সেটাই বুঝতেছো। এবার আসি খণ্ডিত জিন। যেই জিন ইন্ট্রন এবং এক্সন সহযোগী গঠিত, ইন্ট্রন এবং এক্সন সহযোগী গঠিত তাকে খণ্ডিত জিন বলা হয়। সিউডো জিন, সিউডো শব্দের অর্থ কি? সিউডো মানে হচ্ছে মিথ্যা,
বা হচ্ছে অপ্রকৃত বা প্রকৃত না, তাহলে ডিএনএ এর যে অংশ নিষ্ক্রিয় থাকে বা জিনের যে অংশ থেকে কোনো পলিপেপটাইড বা প্রোটিন তৈরি হয় না তাকে সিউডোজিন বলা হয়। এবার আমরা চলে আসবো অটোজোমাল জিন। অটোজোম যে সমস্ত জিন ধারণ করে তাদের অটোজোমাল জিন বলা হয়। অটোজোম যেমন মানুষের মাথার টাক, বল্ডনেস, অ্যালবিনিজম, এটা হচ্ছে অটোজোমাল জিনের উদাহরণ। ঠিক আছে, এই দুইটা ভালো করে মনে রাখবা। হোলান্ড্রিক জিন, ওয়াই ক্রোমোজোম যেসব জিন বহন করে সেগুলো হচ্ছে হোলান্ড্রিক জিন, যেমন মানুষের কানের লোম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি লিঙ্কড জিন। যখন দুটি জিন কোনো ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করে কিন্তু স্বাধীনভাবে সঞ্চারিত হয় না তখন তাদেরকে লিঙ্কড জিন বলা হয়। এই যে লিঙ্কড মানে কি? সংযুক্ত। টোবাকো মোজাইক ভাইরাসের জিন কি দিয়ে গঠিত? দেখো, টোবাকো মোজাইক ভাইরাস, তো টোবাকো শব্দের অর্থ কি? তামাক। তো তামাক কি উদ্ভিদ নাকি প্রাণী? তামাক হচ্ছে কি? উদ্ভিদ। আর অধিকাংশ উদ্ভিদ ভাইরাস এটা হচ্ছে আরএনএ ভাইরাস, এটা মনে রাখবা। আর অধিকাংশ প্রাণী ভাইরাস এটা হলো ডিএনএ ভাইরাস। তাইলে টিএমপি ভাইরাসের জিন কি দিয়ে গঠিত হবে? এটা হচ্ছে আরএনএ দিয়ে। ডিএনএ রেপ্লিকেশনের যে সূত্রটা নিরবচ্ছিন্নভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে, তো আমরা আগেই বলছি যে ডিএনএ রেপ্লিকেশন পড়ার সময় আমরা রেপ্লিকেশন ফর্ক, লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড, ওকাজাকি ফ্র্যাগমেন্ট এগুলা পড়ে থাকি। তাহলে যেই সূত্রটা নিরবচ্ছিন্নভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে এটাকে বলা হয় লিডিং। লিডিং মানে কি বলতো? অগ্রসর মানে। আর ল্যাগিং মানে সে পিছিয়ে পড়তেছে, অর্থাৎ যেটা খন্ড খন্ড ভাবে সৃষ্টি হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? লিডিং সূত্র। নতুন যে সূত্রটি নিরবচ্ছিন্নভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে তাকে বলা হয় লিডিং সূত্র, আর যে সূত্রটি বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকে তাকে বলা হয় ল্যাগিং সূত্র। সাইমন কোন প্রজাতির শৈবালে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করেন? দেখো, আমরা এটা জানি যে ডিএনএ রেপ্লিকেশন এটা হচ্ছে একটা কি? সেমি কনজারভেটিভ প্রসেস, অর্থাৎ এখানে একটা সূত্র মাতৃসূত্র থাকে এবং আরেকটা সূত্র হচ্ছে নতুন ভাবে তৈরি হয়। এই জন্য এই প্রসেসটাকে কি বলা হয়? সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল। তো আমাদের মনে রাখতে হবে যে 1960 সালে সুয়েকা, এটা হচ্ছে বিজ্ঞানীর নাম, মানব হেলাকোষে, এবং সাইমন 1961 সালে ক্লামাইডোমোনাস শৈবালে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করে। তাহলে সাইমন কোন শৈবালে? ক্লামাইডোমোনাস, এটা মনে রাখবা। নিচের কোনটি দিয়ে পিউরিন গঠিত হয়? আমরা এটা জানি যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা নাইট্রোজেন বেস এদেরকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। তো পিউরিন বেস হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন আর পাইরিমিডিন বেস হচ্ছে থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। তো তোমরা সহজে এইভাবে মনে রাখতে পারো যে দেখো, পাইরিমিডিন বেস যেগুলো আছে তাদের প্রত্যেকের মধ্যে রস্যই আছে। পাইরিমিডিন লিখতে রস্যই লাগে, থাইমিন লিখতে রস্যই লাগে, সাইটোসিন লিখতে রস্যই লাগে, ইউরাসিল লিখতে রস্যই লাগে, অর্থাৎ এদের প্রত্যেকের মধ্যে কি আছে? রস্যই আছে। আরেকটা কথা মনে রাখবা যে পিউরিন শব্দটা ছোট কিন্তু দেখো এটা কিন্তু দুই রিং বিশিষ্ট, আর পাইরিমিডিন শব্দটা বড় কিন্তু এটা এক রিং বিশিষ্ট। তাহলে পিউরিন হচ্ছে কয় রিং বিশিষ্ট? দুই, আর পাইরিমিডিন কয় রিং বিশিষ্ট? এক রিং বিশিষ্ট। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে পিউরিন কি দিয়ে গঠিত হবে? অ্যাডেনিন এবং গুয়ানিন দিয়ে। আচ্ছা, এবার আসি, দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে 5 প্রাইম AGU 3 প্রাইম এটা অ্যান্টিকোডন কোনটা হবে? আচ্ছা, তো এখন একটা বিষয় খেয়াল করো, এখানে কয়েকটা ইনফরমেশন জানা খুব জরুরি যে কোডন কি জিনিস আর অ্যান্টিকোডন কি জিনিস। কোডন যেটা এটা হলো মেসেঞ্জার আরএনএ পরপর তিনটি ক্ষারক, আর অ্যান্টিকোডন যেটা ট্রান্সফার আরএনএ পরপর তিনটি ক্ষারক। কি বললাম? কোডন হচ্ছে
এমআরএনএ এর পরপর 3টি ক্ষারক আর অ্যান্টিকোডন হচ্ছে টিআরএনএ এর পরপর 3টি ক্ষারক। তাহলে এখন দেখো তাহলে দুইটোই কিন্তু 5 প্রাইম টু 3 প্রাইম লিখে হয়, কারণ দুটোই আরএনএ। এখানে কিন্তু ডিএনএ এর কথাটা আসতেছে না, দুটোই যেহেতু আরএনএ, একটা এমআরএনএ আর একটা টিআরএনএ, তাহলে কি দুটোই কি হবে? খেয়াল করো, দেখো অ্যাডেনিন, আমরা কি জানি অ্যাডেনিনের পরিপূরক ক্ষারক কোনটা? সেটা হচ্ছে থাইমিন। আচ্ছা, আর গুয়ানিন এটার পরিপূরক কোনটা? সাইটোসিন। আর ইউরাসিল এটার পরিপূরক কোনটা? তোমরা নিশ্চয়ই জানো যে আমরা এরকম বলে থাকি যে ঢাকায় কোনো ইউনিভার্সিটি নেই, মানে ডিএনএ তে কোনো ইউরাসিল নেই, আর আরএনএ তে কোনো থাইমিন নেই। ঠিক আছে, আরএনএ তে কোনো কি নেই? আরএনএ তে কোনো থাইমিন থাকতে পারবে না। তাহলে খেয়াল করো, এই যে অ্যাডিনিন, এটার সম্পূরক বেস হচ্ছে থাইমিন, কিন্তু যদি আরএনএ তে যেহেতু কোনো থাইমিন থাকে না, তাহলে অবশ্যই এখানে কি বসবে? ইউরাসিল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি পাবো? ইউরাসিল। আর গুয়ানিন এটার পরিপূরক অবশ্যই কি? সাইটোসিন। আর ইউরাসিল এটার পরিপূরক হচ্ছে অ্যাডেনিন। ঠিক আছে, ইউরাসিলের পরিপূরককে অ্যাডেনিন। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি, ইউসিএ। ঠিক আছে, এটা মনে রাখবা, ইউসিএ। তাহলে 5 প্রাইম AGU 3 প্রাইম, এটার অ্যান্টিকোডন কোনটা? এটার অ্যান্টিকোডন হচ্ছে 5 প্রাইম UCA 5 প্রাইম। অর্থাৎ আমাদের প্রথম যে অপশনটা আছে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা মনে রাখবো যে অ্যাডেনিন আর ইউরাসিল এদের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ড থাকে, আর গুয়ানিন এবং সাইটোসিন এদের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ড থাকে। এই বন্ধনের সূত্র অনুসারে A এর পরিপূরক হিসেবে ইউরাসিল এবং G এর পরিপূরক হিসেবে সাইটোসিন ব্যবহৃত হয়। তবে ডিএনএ এর বেলায় কি হতো? ডিএনএ এর বেলায় অ্যাডেনিনের সঙ্গে থাইমিনের দুইটা হাইড্রোজেন বন্ড তৈরি হতো। পরবর্তী কোশ্চেন, কোন কোষে ট্রান্সক্রিপশনের জন্য কোনো প্রাইমার লাগে না? তো তোমরা এটা মনে রাখবা, এটা হচ্ছে আদি কোষ। অর্থাৎ আদি কোষ এবং প্রকৃত কোষ এদের পার্থক্য থেকে এই প্রশ্নটা করা হয়েছে। আর আদি কোষে টাটা বক্সের পরিবর্তে টাটা এটি, বা তুমি এটা এইভাবে উচ্চারণ করতে পারো যে টাট আট। ঠিক আছে, বা শুরুতে টাটা এরপরে কি এ টি থাকবে, তাই ট্রান্সক্রিপশনের জন্য কোনো প্রাইমার লাগে না। এখানে টি দিয়ে কাকে বোঝায়? থাইমিনকে বোঝায়, আর এ দিয়ে অ্যাডেনিনকে বোঝায়। ট্রান্সলেশন প্রক্রিয়া কোষের কোথায় সংঘটিত হয়? দেখো, ট্রান্সলেশন মানে কি? আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আর আমরা প্রোটিন ফ্যাক্টরি কাকে বলি? রাইবোজোমকে। রাইবোজোম কি জিনিস? এটা হচ্ছে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে অবশ্যই ট্রান্সলেশন কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। আর ট্রান্সক্রিপশন এটা কি? এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড থেকে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। সহজ কথায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে এমআরএনএ। এই জন্য এই প্রক্রিয়াটা অবশ্যই কোথায় হবে? নিউক্লিয়াসে হবে। ই কোলাই এর সিস্ট্রনে কতটি নিউক্লিওটাইড যুগল থাকে? তো এটা মনে রাখবা যে ইশ্চেরিচিয়া কোলাই বা হচ্ছে ই কোলাই, এই ব্যাকটেরিয়ার একটা সিস্ট্রনে 1500টি নিউক্লিওটাইড যুগল থাকে।
কয়টি থাকে 1500টি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। রেপ্লিসোমের প্রধান এনজাইম কোনটা? তো দেখো আমরা রেপ্লিকেশন কমপ্লেক্স যেটাকে বলি, রেপ্লিকেশন কমপ্লেক্স, সেটারই অপর নাম হচ্ছে রেপ্লিসোম। ঠিক আছে, সেটারই অপর নাম কি? রেপ্লিসোম। তাহলে এই যে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম, এটার প্রধান এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ। পলিমার শব্দের অর্থ কি? পলিমার মানে হচ্ছে যে বড় অণু। পলি মানে কি বলো? অনেক। যে অনেকগুলো ছোট ছোট মনোমার বা ছোট অণু মিলে একটা বড় অণু গঠন করে, সেটাকে আমরা পলিমার বলে থাকি। তাহলে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করা, এই জন্য দেখো এনজাইমটার নাম দেওয়া হয়েছে পলিমারেজ, অর্থাৎ ডিএনএ এর সংখ্যা বাড়াই দাও। রেপ্লিসোমের প্রধান এনজাইম কোনটা? ডিএনএ পলিমারেজ। ভাইয়া বাপুরা, কোষ এর গঠন এই চ্যাপ্টার থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা আমরা ব্যাখ্যা সহ সমাধান করলাম তোমাদের সামনে খুব শীঘ্রই। 2 নম্বর চ্যাপ্টার অর্থাৎ কোষ বিভাজন, এটা নিয়ে হাজির হব এবং কোষ বিভাজন চ্যাপ্টার থেকেও সর্বাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।